থালাময়ানা জিয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জীবনে ভুল আছে বলেই মানুষ সঠিক কাজটা করতে পারে। ভুল না থাকলে কোনটা সঠিক আর কোনটা ভুল কি করে বুঝতাম আমরা? আমি তো শুধু ভুল করিনি, অপরাধ করেছি। অবশ্যই তুমি অপরাধ করেছ। কেন চলে গেলে ওভাবে? ভালোবাসার মানুষের কাছে ছোট হতে কিসের দ্বিধা? তুমি মানা করেছ, নয়না শোনেনি। তুমি চলে আসকে বলেছিলে না? মান অভিমান কিছুদিন চলত, তারপর ভালোবাসার সব মান অভিমান দূর করে দিত। পায়ে পড়ে ক্ষমা চাইতে, যেভাবেই হোক মানিয়ে নিতে। সামনের মানুষ তোমাকে ভালোবাসে, আর ভালোবাসা তো শক্তি, সে কখনো তোমাকে ফিরিয়ে দিতে পারত না। এখন আমি কি করব চাচাজান? এখন তুমি নতুন করে শুরু করো। আমার পক্ষে নতুন করে শুরু করা সম্ভব না। আমি খোঁজ রেখেছিলাম, কিন্তু সে তো আমাকে বলেনি আমার সন্তানের কথা। দূর থেকে খোঁজ রাখা যায়, কিন্তু অন্যের ওপর ভরসা করে বসে থাকা যায় না। তোমার নিজের উপস্থিতির দরকার ছিল। এখন পথ তোমার নিজের তৈরি করতে হবে। জিয়ান উঠে বসল। আকাশে অর্ধচন্দ্র। জিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আবার সুনয়নার প্লেন ড্রাইভার হতে চাই। থালামোহানা কিঞ্চিত হাসলেন, এরপর মৃদু স্বরে বললেন, তাহলে সে পথ তৈরি করো। এমনভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যাও যাতে গন্তব্য ভুল না হয়। জিয়ান শোয়া থেকে উঠে শর্ট পড়ল। থালামোয়ানা জিয়ানের হাত ধরে বললেন, খেয়ে যাও, শরীরে শক্তি না থাকলে লড়াই করবে কি করে? দুজনে একসাথে খেতে বসেছে। জিয়ান বলল, এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হয় না তো? না, বরং সুবিধে হচ্ছে। সুনয়না যখন জানবে খুশি হবে। ওর সাথে আপনার কথা হয়নি? না, 1 বছর ধরে যোগাযোগ করতে পারিনি। জিয়ান আর কিছু না বলে খাবারে মনোযোগ দিল। নয়না, সায়না, অনিকেত সবাই ছাদে বসে আছে। অনিকেত বলল, জিয়ান আমাকে কল করেছিল, আজকের রাতটা আমাদের বাসায় থাকতে চাইছে। নয়না বলল, তাহলে আমি চলে যাব বাসায়, আমাকে দিয়ে এসো ভাইয়া। সায়না বলল, বোকা মেয়ে, তুমি এত ভীতু কেন? শোনো, সবচেয়ে বড় শাস্তি হলো ইগনোর। জিয়ান তোমার সামনে উপস্থিত, কিন্তু তুমি এমন ভাব করবে যেন জিয়ান বলে কেউ তোমার চোখের সামনে নেই। তুমি যদি এরকম পালিয়ে বেড়াও, তাতে প্রমাণ হবে এখনও তোমার মনে তার জন্য দুর্বলতা আছে। নয়না চুপ করে থেকে বলল, ভাইয়া, তোমার কি মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই? এরকম মানুষকে কেন বন্ধু বানাতে হয়? অনিকেত হেসে বলল, স্বামী হিসেবে খারাপ হলেও বন্ধু হিসেবে কিন্তু জিয়ানের তুলনা হয় না। নিজের বোনের শত্রুর সাথে বন্ধুত্ব রক্ষা করবে এখন? কি জানি, আমার মন তো অন্য কিছু বলে। কি বলে? বললে আমার পিঠে উত্তম মধ্যম পড়বে। জানোই যখন তখন এমন উল্টোপাল্টা চিন্তা রাখো কেন মাথায়? অনিকেত নয়নার ফোনটা হাতে নিয়ে বলল, বাহ, বোন তো আমার সেলিব্রিটি হয়ে গেছে। তা সেলিব্রিটি নয়না ব্লগ কবে আপলোড করবেন? 1 গানে 10 মিলিয়ন ভিউ। নয়না অনিকেতের হাত থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে বলল, এসব হয়েছে তোমার জন্য। মেসেজ রিকোয়েস্টে ভর্তি হয়ে গেছে ইনবক্স। ছেলেগুলোর কি কোনো কাজকাম নেই? মেয়ে দেখলেই হুমড়িয়ে খেয়ে পড়ে। সিঙ্গল ছেলেদের একটাই কাজ, সুন্দরী মেয়ে দেখলে সুযোগ নেওয়ার চেষ্টা করা। এক কাজ কর। নয়না অনিকেতের দিকে তাকিয়ে বলল, কি? অনিকেত ফটাফট দুটো পিক তুলে বলল, এখনই পিক দুটো আপলোড করব, তোকে ট্যাগ করে। ভাইয়া, এসব একদম ঠিক না। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ এলো। নয়না বলল, রাত 12টা বাজে, শয়তান দরজায় এসে হাজির। অনিকেত আলতো করে সায়নার হাত চেপে ধরল। সায়না চোখ গরম করে অনিকেতের দিকে তাকালো। ওদিকে কলিং বেল বেজেই চলেছে। নয়না বলল, বাজুক, শয়তানকে ঘরে ঢোকানোর দরকার নেই। অনিকেত বলল, তুই যদি দরজাটা খুলে দিস তাহলে এই পিক আপলোড করব না। বউয়ের সাথে আরাম করে বসেছি, উঠতে ইচ্ছে করছে না। তুই না ভালো ননদ প্রমাণ কর। নয়না কপাল কুচড়ে অনিকেতের দিকে তাকিয়ে বলল, ঘরের শত্রু বিভীষণ, মনে রেখো, আম্মুর কাছে বিচার দেব। যা না, আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে বউয়ের সাথে। নয়না লম্বা লম্বা পা চলে এলো। সায়না অনিকেতের গলা চেপে ধরে বলল, এসব কি ছিল? গলা ছাড়ো, মরে যাব তো। তাহলে বলো এসব কি ছিল? আম্মুর সাথে কথা হয়েছিল। আম্মু বলল ওদের কিছুটা সময় দিতে, কারণ নয়না তো আজ পর্যন্ত মুভ অন করতে পারেনি। সব সময় মন মরা হয়ে থাকে, সব সময় মিথ্যে ভালো থাকার অভিনয় করে। রাতের পর রাত মেডিসিন নিয়ে ঘুমোতে হয়। এভাবে কতদিন চলবে? হয়তো ওদের মধ্যে সব ঠিক হবে, নাইলে সব একেবারে শেষ হবে। এভাবে তো বাঁচা যায় না। আমি, তুমি, আম্মু, মাহবুব তালুকদার সবাই সারাক্ষণ নয়নাকে হাসি খুশি রাখার চেষ্টা করি, কিন্তু কতটা পারি? রাত মানেই ওর জন্য যন্ত্রণা।
আমার বোনটা এই যন্ত্রণা থেকে মুক্তি পাক, এর জন্য আমাকে যা কিছু করতে হয় করব। সায়না অনিকেতের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁইয়ে বলল, তোমার মতো ভাই পাওয়াটা ভাগ্যের না, সৌভাগ্যের। অনিকের দু হাতে সায়নাকে আঁকড়ে ধরল, হারিয়ে গেল সায়নার ঠোঁটের সুধাপানে। নয়না দরজা খুলতেই জিয়ান হড়বড় করে প্রবেশ করল। সেই চিরচেনা গ্রানটা নাকে এসে লাগল নয়নার। ডিওর সভেজ পারফিউম, এই গ্রানটা নয়নার চিরচেনা। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলল, আলিয়া ভাট বলতে বলতে দেখছি নিজেকে সত্যি আলিয়া ভাট বানিয়ে ফেলেছ। বাহ, কি বডি, কি ফিগার, আমি তো ঘায়েল। নয়না দ্রিম করে দরজা বন্ধ করে বলল, অসভ্য, বাইরের দেশে থাকতে থাকতে লুচ্চা হয়ে গেছে। নয়না লম্বা লম্বা পা চলে আবার বারান্দায় এলো। বারান্দার কাছাকাছি আসতেই দ্রুত ঘুরে দাঁড়ালো। জিয়ান বলল, সরো। নয়না সাথে সাথে জিয়ানের চোখ ধরে বলল, সামনে দেখা বারণ। এত চোরের মতো মিনমিন করে কথা বলছো কেন? এতক্ষণ তো চটাং চটাং কথা বলেছ, চোখ ছাড়ো, দেখি কি হচ্ছে। জিয়ান নয়নার হাত সরিয়ে সামনে তাকিয়ে বলল, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা। বন্ধু দেখি বুড়ো বয়সে খুল্লা রোমান্সে মগ্ন। জিয়ানের কণ্ঠ শুনে সায়না দ্রুত সরে গেল। অনিকের জিয়ানের দিকে তাকিয়ে বলল, দেখিস যখন চুপচাপ চলে যেতে পারলি না, ডিস্টার্ব করলি কেন শালা? জিয়ান নয়নার হাত ধরে বলল, ওকে, তোরা কন্টিনিউ কর, দেখি আমারও কোনো ব্যবস্থা হয় নাকি। মিতা বেগম বসে বসে কাঁদছেন। নাজিম চৌধুরী বললেন, তোমার এসব নাটক দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি মিতা, এসব মায়া কান্না দেখলে বিরক্ত লাগে। মিতা বেগম কান্নারত অবস্থায় বললেন, আমার চোখের পানি তোমার কাছে নাটক মনে হয়? তোমার কি মনে হয় আমার মধ্যে মায়া মমতা কিছু নেই? নাজিম সাহেব বললেন, না, নেই। তুমি একজন স্বার্থপর মহিলা, নিজের স্বার্থের জন্য তুমি তিনটে জীবন নষ্ট করে দিয়েছ। অপরাধী যেই হোক তার পরিচয় সে অপরাধী, কিন্তু তুমি ছোটবেলা থেকে জাহিনের অন্যায়কে প্রশ্রয় দিয়েছ। ছোট থেকে শাসন করলে আজ জাহিনের পরিণতি এমন হতো না। এত বছর পর ছেলেটা ফিরে এসেছে, তুমি তার কোলে জাহিনের সন্তানকে তুলে দিয়ে বললে, এই ছেলেকে নিজের ছেলে মনে করে মেহের নূরের সাথে নতুন জীবন শুরু করো। ছি ছি মিতা, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোমার মতো মানুষের সাথে জীবনের এতগুলো বছর নষ্ট করেছি। ছেলেটাকে কাছে ডেকে তার দুঃখের কথা শুনতে পারতে, তার দুঃখ দূর করার চেষ্টা করতে পারতে, কিন্তু না, তুমি সবসময় সেটাই করবে যেটা তুমি চাও। আমার পক্ষে তোমার সাথে এক ঘরে থাকা সম্ভব নয়। আমি যত দ্রুত সম্ভব এই দেশ ছেড়ে চলে যাব, এরপর তুমি তোমার মতো থেকো। মিতা বেগম বললেন, সব দোষ শুধু আমার, তোমার দোষ নেই। তুমি ছোটবেলা থেকে জাহিনকে অবহেলা করে এসেছ, এর জন্য জাহিনের প্রতি আমার ভালোবাসা বরাবরই বেশি। আমি জানি জাহিনের ভালোবাসায় আমি অন্ধ হয়ে জিয়ানকে কষ্ট দিয়েছি, কিন্তু কি করতাম, আমি ওই মেয়েটা দেখলেই মনে হতো এই মেয়েটা আমার কোল খালি করেছে। আর তোমার ছেলে যে মায়েদের কোল খালি করেছে, তাদের হিসাব কে কষবে মিতা? আমি জাহিনকে অবহেলা করতাম না, শাসন করতাম, কিন্তু আর কেউ না জানুক। তুমি তো জানো অতিরিক্ত শাসন করার কারণটা কি? 7 বছর বয়সেই খুন করেছিল বাড়ির দারোয়ানকে। অতুকো ছেলে খুনের কি বোঝে? একজন বৃদ্ধ লোককে ইঁদুরের ওষুধ খাওয়ানো কি ছোট অন্যায়? ও একটা অবুঝ শিশু ছিল। প্লিজ মিতা, আমার চোখের সামনে থেকে সরে যাও, তোমাকে অসহ্য লাগছে। হাত ছাড়ুন, আমাকে স্পর্শ করার সাহস কে দিয়েছে আপনাকে? আল্লাহ তালার কালাম পড়ে কবুল বলে তোমাকে বিয়ে করেছি। বিশ্বাস করো, মাত্র একটা চুমু খেয়ে সরে যাব। নয়না এক ছটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কবুল বললেই স্বামী হওয়া যায়, কিন্তু জীবন সঙ্গী হওয়া যায় না। লজ্জা করে না আপনার এসব বলতে? 3 বছর যে স্ত্রীর খোঁজ নেননি, আজ হঠাৎ তার প্রতি ভালোবাসা উতলে পড়ছে। জিয়ান নয়নার সামনের দেওয়ালে হেলান দিয়ে পথ আটকে দাঁড়িয়ে বলল, তুমি কিন্তু অনেক সুন্দরী হয়ে গেছ। ভাগ্যিস আগেই তোমাকে আমার নামে দলিল করে নিয়েছিলাম, নইলে আমার মতো হতভাগার কপালে এত সুন্দরী বউ জুটত না। আচ্ছা, তুমি তো প্রেম করার সুযোগই পাওনি, মানে প্রেম করার আগেই তো আমার অর্ধাঙ্গিনী হয়ে গেছ। চলো প্রেম করি সুন্দরী। আমি রোড সাইড সিনিয়র রোমিও, আর তুমি প্রিটি লিটল বেবি, মানে ভার্সিটির জুনিয়র। নয়না পড়া সরে বলল, এসব আপনাকে একদম মানাচ্ছে না, জোকার মনে হচ্ছে। আর হ্যাঁ, তখন সুযোগ পাইনি মানে এই না যে সুযোগ চিরতরে চলে গেছে। দর্শক যদি হয় আমার বউ, আমি তো মিস্টার বিন হতেও রাজি। তোমার প্রেম করার সুযোগ শুধু চলে যায়নি, একদম নিষিদ্ধ হয়ে গেছে। সামনে থেকে সরে দাঁড়ান। সরে দাঁড়াবো বলে তো সামনে এসে দাঁড়াইনি, বাটার মাশরুম। নয়না নিজের ফোন বের করল, মোবাইলে কিছু একটা টাইপ করে জিয়ানকে দেখে বলল, আপনি কি সত্যিই মনে করেন শুধু দলিলের জোরে আমাকে ভয় দেখাতে পারবেন? আরে সরে দাঁড়ায়নি ঠিকই, কিন্তু অনেক আগেই ছেড়ে গেছেন মিস্টার চৌধুরী। জিয়ান এক হাতে দেওয়াল ঘড়ে, অন্য হাত হালকা করে নয়নার কাঁধে রেখে বলল,
ভয় না নয়না, আমি চাই শুধু তুমি আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি নিজের ভুলটা সংশোধন করতে চাই। আর এতদিন ধরে যে দূরত্বটা আমাদের মধ্যে ছিল তা আর কখনো হবে না, কথা দিচ্ছি তোমাকে। নয়না চোখ বড় করে বলল, 3 বছর? আপনি কি এই 3 বছর আমাকে ফিরিয়ে দিতে পারবেন? ফিরিয়ে দিতে পারবেন আমার সন্তানকে, যে এই পৃথিবীর আলো দেখার আগেই বিদায় নিয়েছে? জিয়ান হঠাৎ নয়নাকে জড়িয়ে ধরে একদম নিজের বুকে মিশিয়ে নিল। নয়না কাঁদছে। নয়নার চোখের জলে জিয়ানের শার্ট ভিজে যাচ্ছে। জিয়ানের চোখের কোনাও জমা হয়েছে নোনা জল। টপ করে তা ঝরে পড়ল নয়নার পিঠে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর জিয়ানের বাহু থেকে ছুটে আসার চেষ্টা করল। জিয়ান আরও শক্ত করে ধরে রাখার চেষ্টা করছে নয়নাকে। জিয়ানের শক্তির সাথে না পেরে নয়না তার ঘাড়ে দাঁত বসিয়ে দিল। জিয়ান চুপচাপ আঘাত সহ্য করে নিল। মনে হচ্ছে রক্ত বেরিয়ে গেছে জায়গাটা থেকে, তবুও নয়না দাঁত সরাচ্ছে না। জিয়ান মৃদু স্বরে বলল, আমি তোমার অপরাধী। তোমার হাতে মৃত্যু হলেও আমি তা মাথা পেতে নেব। অন্তর বসে আছে নীলাঞ্জনার ছেলেকে কোলে নিয়ে। এসেছিল সুনয়নার সঙ্গে দেখা করতে। সুনয়নাকে বাসায় পায়নি। নিবিড় হঠাৎ দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল অন্তরের কোলে। বাবা! প্রথমে অন্তর বেশ অবাক হয়ে গেল, তারপর নিবিড়কে কোলে তুলে নিল। নীলাঞ্জনা বলল, সরি, কিছু মনে করবেন না। আসলে নিবিড় মাঝে মধ্যেই যাকে তাকে বাবা ডাকতে শুরু করে। ছেলেটার জন্য বাইরে গেলেও শান্তি পায় না, মানুষকে বিব্রত করে ফেলে। সমস্যা নেই আপু, নিবিড় মাশাল্লাহ অনেক কিউট, আর ওর আধো আধো বুলি আরও কিউট। নিবিড়, এদিকে আয় আম্মুর কাছে, মামাকে নাস্তা করতে দে। নিবিড় একবার অন্তরের দিকে তাকাচ্ছে, একবার নীলাঞ্জনার দিকে। হঠাৎ টুপ করে অন্তরের গালে চুমু দিয়ে বলল, বাবা বাবা। অন্তর নিবিড়ের কপালে চুমু খেল। নীলাঞ্জনার বুকটা ভারী হয়ে আসছে, যে কোনো সময় টুপ করে অশ্রু ঝরে পড়বে। এবার অন্তরের কোল থেকে নিবিড়কে ছিনিয়ে নিল। একটু থেমে বলল, তুমি নাস্তা করো, আমি একটু আসছি। নিজের ঘরে এসে আর কান্না আটকাতে পারল না। ইদানিং এই কষ্টটা বেশি করে অনুভব করে নীলাঞ্জনা। হঠাৎ বুক ভারী হয়ে কেমন দম বন্ধ হয়ে আসে, ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে। আচ্ছা, বিয়ের পর স্বামী ভালো না হলে মেয়েরা কি একদম নিঃস্ব হয়ে যায়? এই যে দম বন্ধ করা অনুভূতি, এই যে বাড়িকে এত মানুষ, কেউ তো একটু মাথায় বা পিঠে হাত রেখে সান্ত্বনা দেয় না? কেউ তো অনুভব করতে পারে না তার দুঃখগুলোকে? এত মানুষের ভিড়েও নিজেকে এত একা লাগার মতো অসহায়ত্ব কি আর কিছুতে আছে? অন্তর কিছুক্ষণ বসে থেকে জাহানারা বেগমের সঙ্গে দুটো কথা বলল, তারপর চলে গেল তালুকদার ম্যানশন ছেড়ে। নীলাঞ্জনা জানালা দাঁড়িয়ে দেখছে অন্তরের চলে যাওয়া। চোখ বেয়ে টুপ টুপ অশ্রু ঝরে পড়ছে। ভেতর থেকে বেরিয়ে আসছে একটা দীর্ঘশ্বাস। কেমন অদ্ভুতভাবে লাবিবের চেহারার সাথে অন্তরের চেহারার একটা মিল আছে, বিশেষ করে চোখ আর নাকটা। হঠাৎ নীলাঞ্জনার মনে হলো, আচ্ছা, লাবিব কি ভালো আছে? আমার মতো দম বন্ধ করা যন্ত্রণা লাবিবেরও হয়? সূচনা এসে বলল, আপি, তুমি কাঁদছো কেন? তোকে না কতবার বলেছি আমার রুমে অনুমতি ছাড়া ঢুকবি না? আমি তো তোকে ডেকেছি, তুমিই তো শোনোনি। আচ্ছা বলো তো, আমার সঙ্গে কি ২৬ বছর বয়সের ছেলের বিয়ে হওয়া সম্ভব? নীলাঞ্জনার রাগী চোখে সূচনার দিকে তাকিয়ে বলল, সূচনা, আর একটা উল্টোপাল্টা কথা বললে মাইট লাগাবো। যা, নিজের রুমে যা। থাপ্পড় খেতে না চাইলে আমার চোখের সামনে থেকে সর। সূচনার রুম থেকে বেরোতে বেরোতে বলল, চিন্তা কইরো না জাংকুক, আমি শুধু তোমার। ভালোবাসা থাকলে বয়স কোনো ম্যাটার করে না। সূচনা শুধু তোমার। আর একটু বড় হয়েই আমি তোমার কাছে চলে আসব। হাত ছাড়ুন, আমাকে স্পর্শ করার সাহস কে দিয়েছে আপনাকে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কালাম পড়ে কবুল বলে তোমাকে বিয়ে করেছি। বিশ্বাস করো, মাত্র একটা চুমু খেয়ে সরে যাব। নয়না এক ছটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কবুল বললেই স্বামী হওয়া যায়, কিন্তু জীবন সঙ্গী হওয়া যায় না। লজ্জা করে না আপনার এসব বলতে? 3 বছর যে স্ত্রীর খোঁজ নেননি, আজ হঠাৎ তার প্রতি ভালোবাসা উতলে পড়ছে। জিয়ান নয়নার সামনের দেওয়ালে হেলান দিয়ে পথ আটকে দাঁড়িয়ে বলল, তুমি কিন্তু অনেক সুন্দরী হয়ে গেছো। ভাগ্যিস আগেই তোমাকে আমার নামে দলিল করে নিয়েছিলাম, নইলে আমার মতো হতভাগার কপালে এত সুন্দরী বউ জুটত না। আচ্ছা, তুমি তো প্রেম করার সুযোগই পাওনি, মানে প্রেম করার আগেই তো আমার অর্ধাঙ্গিনী হয়ে গেছো। চলো প্রেম করি সুন্দরী। আমি রোড সাইড সিনিয়র রোমিও, আর তুমি প্রিটি লিটল বেবি, মানে ভার্সিটির জুনিয়র। নয়না কড়া স্বরে বলল, এসব আপনাকে একদম মানাচ্ছে না, জোকার মনে হচ্ছে। আর হ্যাঁ, তখন সুযোগ পাইনি মানে এই না যে সুযোগ চিরতরে চলে গেছে। দর্শক যদি হয় আমার বউ, আমি তো মিস্টার বিন হতেও রাজি। তোমার প্রেম করার সুযোগ শুধু চলে যায়নি, একদম নিষিদ্ধ হয়ে গেছে। সামনে থেকে সরে দাঁড়ান। সরে দাঁড়াবো বলে তো সামনে এসে দাঁড়াইনি, বাটার মাশরুম। নয়না নিজের ফোন বের করল, মোবাইলে কিছু একটা টাইপ করে জিয়ানকে দেখে বলল,
আপনি কি সত্যিই মনে করেন শুধু দলিলের জোরে আমাকে ভয় দেখাতে পারবেন? আরে সরে দাঁড়ায়নি ঠিকই, কিন্তু অনেক আগেই ছেড়ে গেছেন মিস্টার চৌধুরী। জিয়ান এক হাতে দেওয়াল ধরে অন্য হাত হালকা করে নয়নার কাঁধে রেখে বলল, ভয় না নয়না, আমি চাই শুধু তুমি আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি নিজের ভুলটা সংশোধন করতে চাই। আর এতদিন ধরে যে দূরত্বটা আমাদের মধ্যে ছিল তার কখনো হবে না, কথা দিচ্ছি তোমাকে। নয়না চোখ বড় করে বলল, 3 বছর? আপনি কি এই 3 বছর আমাকে ফিরিয়ে দিতে পারবেন? ফিরিয়ে দিতে পারবেন আমার সন্তানকে, যে এই পৃথিবীর আলো দেখার আগেই বিদায় নিয়েছে? জিয়ান হঠাৎ নয়নাকে জড়িয়ে ধরে একদম নিজের বুকে মিশিয়ে নিল। নয়না কাঁদছে। নয়নার চোখের জলে জিয়ানের শার্ট ভিজে যাচ্ছে। জিয়ানের চোখের কোনাও জমা হয়েছে নোনা জল। টপ করে তা ঝরে পড়ল নয়নার পিঠে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে উচ্চস্বরে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর জিয়ানের বাহু থেকে ছুটে আসার চেষ্টা করল। জিয়ান আরও শক্ত করে ধরে রাখার চেষ্টা করছে নয়নাকে। জিয়ানের শক্তির সাথে না পেরে নয়না তার ঘাড়ে দাঁত বসিয়ে দিল। জিয়ান চুপচাপ আঘাত সহ্য করে নিল। মনে হচ্ছে রক্ত বেরিয়ে গেছে জায়গাটা থেকে, তবু নয়না দাঁত সরাচ্ছে না। জিয়ান মৃদু স্বরে বলল, আমি তোমার অপরাধী। তোমার হাতে মৃত্যু হলেও আমি তা মাথা পেতে নেব। নয়না নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে জিয়ানকে ধাক্কা দিল। তাল না সামলাতে পেরে জিয়ান টেবিলের কোণে বাড়ি খেল। পা কেটে রক্ত বের হয়ে গেল। নয়না জিয়ানের দিকে আঙুল তুলে বলল, এসব লুতুপুতু প্রেমে মন গলানোর বয়স আমার নেই। আমি আমার বয়সের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। একটা মেয়ে যার বিয়ে হয় 16 বছরে, সেই 16 বয়সে স্বামীর হাতে বাসর রাতে অমানবিক নির্যাতনের শিকার হয়, আর 18 বছর বয়সে যার মিসক্যারেজ হয়, তাকে আপনি এই সস্তা ভালোবাসায় ভোলাতে এসেছেন? ঘৃণা করি আপনাকে আমি। আপনাকে দেখলেই আমার ভেতরের যন্ত্রণাগুলো দগদগে হয়ে ওঠে। মনে হয় কেউ যেন ধারালো ছুরি দিয়ে আমার ভেতরটা এফোর ওফোর করে দিচ্ছে। প্লিজ আমার জীবন থেকে চলে যান। আমাকে আমার মতো ভালো থাকতে দিন। এসব সস্তা ভালোবাসা আমার চাই না। না আপনি, না আপনার ভালোবাসা, আমার কোনোটারই দরকার নেই। দয়া করুন আমার প্রতি। জিয়ান পা টেনে সামনে এগিয়ে এসে নয়নার পায়ের কাছে বসে পড়ল। নয়নার পা দুটো জড়িয়ে ধরে বলল, আমার উপর একটু রহম করো নয়না, এত নিষ্ঠুর হইও না। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, আমার মায়ের ঋণের কাছে আমি অপরাগ হয়ে পড়েছিলাম। আমার মস্তিষ্ক কাজ করছিল না। আমি কি করব বুঝতে পারছিলাম না। একবার মনে হতো তুমি যদি কোর্টে না যাও তাহলে কি হয়, আবার মনে হতো তুমিই সঠিক। ওই মুহূর্তে নিজেকে পাগল পাগল লাগছিল। আমি নিজের উপর রাগ করে চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, এক মুহূর্তের জন্যও ভালো থাকতে পারিনি। নয়না নিজের পা দুটো ছাড়িয়ে নিয়ে রুমের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমাকে বিরক্ত করলে আমি ভুলভাল কিছু করে বসব। জিয়ান দরজার বাইরে হেলান দিয়ে কাঁদছে। নয়না দরজার ভেতরে হেলান দিয়ে কাঁদছে। এই দরজাটা যেন দুজন ভালোবাসার মানুষের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। যেন এই দেওয়াল পার হলেই দুজন মানুষ একে অপরের মাঝে মিশে যেত, সব মান অভিমান ভুলে যেত। সাইনা ওদিকে যেতে চাইলে অনিকেত সাইনার হাত ধরে রেখে বলল, ওদেরকে স্পেস দাও। নিজেদের মধ্যে জমে থাকা কথাগুলো একে অপরকে শোনার সুযোগ দরকার। আমরা চাইলেও এই সমস্যার সমাধান করতে পারবো না। এর সমাধান ওদের দুজনকেই করতে হবে। হয়তো সব ঠিক হয়ে যাবে, নয়তো চিরদিনের জন্য ওদের রাস্তা আলাদা হয়ে যাবে। সাইনা অনিকেতের হাতটা শক্ত করে ধরে বলল, মহান রব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া। উনি আপনাকে আমার জীবন সঙ্গী করেছেন। আপনার মতো বর পাওয়া সৌভাগ্যের ব্যাপার, আর আমি সেই সৌভাগ্যবতী। অনিকেত সাইনাকে কোলে তুলে নিয়ে নাকে নাক ঘষে বলল, ওরে আমার সৌভাগ্যবতী, আসো তোমাকে ভালোবাসার চাদরে আড়াল করে দেই। সাইনা লাজুক স্বরে বলল, মাহি তো উঠে যাবে। অনিকেত সাইনাকে দাঁড় করিয়ে রেখে বেড থেকে কমফর্টার নিয়ে দুভাঁজ করে ফ্লোরে বিছিয়ে দিল। তারপর সাইনার দিকে এগিয়ে এলো। সাইনা চোখ বন্ধ করে রেখেছে। তার হৃদস্পন্দন দ্রুত চলছে। শরীর জুড়ে বয়ে যাচ্ছে অজানা এক শিহরণ। অনিকেত সাইনার একদম কাছে এসে এক টানে নিজের দিকে টেনে আনলো। সাইনা কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁট